হলদিয়া শিল্প তালুকে ভয়াবহ অগ্নিকাণ্ড। জানা গিয়েছে পেট্রোকেমিক্যাল কারখানার ন্যাপথা ট্যাঙ্কারে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের 7টি ইঞ্জিন। ন্যাপথা ট্যাঙ্কার রাসায়নিক পণ্য, তাই জল দিয়ে আগুন নেভানো সম্ভব নয়। ব্যবহার করা হয় বিশেষ অগ্নি নির্বাপক গ্যাস। আগুনের ভয়াবহতা আঁচ করেই মাইকিং করে সমস্ত কর্মীদের বেরিয়ে আসার জন্য সতর্ক করা হয়। এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর নেই। দুপুর 3:30 নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে। জানা গিয়েছে শিল্প তালুকে রক্ষণাবেক্ষণের কাজ করতে গিয়েই আচমকা দুর্ঘটনা ঘটে, তাতেই আগুন লেগে যায়। 1 আগস্ট থেকে পেট্রোকেমিক্যালের সমস্ত ইউনিট শাটডাউন করা হয়েছে। সপ্তাহের দ্বিতীয় দিনে প্রায় 5000 শ্রমিক কাজ করছিলেন শিল্প তালুকে। ন্যাপথা ক্র্যাকার প্ল্যান্ট থেকে 100 মিটার দূরে রয়েছে ওই ট্যাঙ্ক। ওই ট্যাঙ্কে কত পরিমাণ ন্যাপথা ছিল তা এখনো জানা যায়নি। বিধ্বংসী আগুনের চারদিক ধোঁয়ায় ঠেকে যায়। রাসায়নিক পোড়া ধোঁয়া নিয়েও পরিবেশ দূষণের আশঙ্কা তৈরি হয়েছে। রাহুল গান্ধীর ডাকা ব্রেকফাস্ট বৈঠকে মঙ্গলবার যোগ দিয়েছিল 17টি দলের প্রতিনিধিরা। কেবলমাত্র মায়াবতীর বহুজন সমাজ পার্টি এবং অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি ছাড়া সব বৃহত্তর রাজনৈতিক দলই এই অধিবেশনে যোগ দেয়। ব্রেকফাস্ট মিটিংয়ে সংসদে পরবর্তী কার্যকলাপ নিয়ে আলোচনা হয়। তৃণমূল কংগ্রেসের পক্ষে মহুয়া মৈত্র, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং সৌগত রায় এই 3 জন যোগ দিয়েছিলেন এই ব্রেকফাস্ট মিটিংয়ে। অভিনব ব্যাপারটি হয়, ব্রেকফাস্ট মিটিংয়ের পর রাহুল গান্ধীর নেতৃত্বে সাংসদরা সকলেই সাইকেল চালিয়ে সংসদ ভবনে যান। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি এবং অন্যান্য নানা বিষয়তে এবং অবশ্যই পেগাসাস ইস্যুতে তারা সরব হবেন বলে অঙ্গীকার করেছেন ব্রেকফাস্ট মিটিংয়ে। ব্রেকফাস্ট মিটিংয়ে তাদের কর্মপন্থা নিয়েও আলোচনা হয় বলে জানা গিয়েছে। রাহুল গান্ধী সক্রিয় ভূমিকা নিয়ে এই ব্রেকফাস্ট মিটিং ডেকেছিলেন এবং 17টি রাজনৈতিক দলের এই বৈঠকে যোগদান অবশ্যই অর্থবহ। আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের চেয়ারম্যান পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে প্রতারণা করছিল নিউ টাউনের তারক মণ্ডল। এই তারক মণ্ডল ও তার সাঙ্গপাঙ্গদের হাতে নাতে ধরার জন্য এতদিন তকে তকে ছিল পুলিশ। অবশেষে নিউ টাউন থেকে তারক, তার গাড়ির চালক এবং আরও 2 সহকারীকে গ্রেফতার করা হয়েছে। নিউ টাউনে নারকেল বাগান মোড়ে টহল দিচ্ছিল একটি পুলিশের ভ্যান। সেই সময় ওই লোগো লাগানো গাড়িটি দেখে সন্দেহ হয় পুলিশ কর্মীদের। গাড়ির চালককে এই ব্যাপারে জিজ্ঞাসাবাদ করলে তার কথাবার্তাতেও অসঙ্গতি ধরা পড়ে। কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি সে। চালকের সঙ্গে সঙ্গেই গ্রেফতার করে পুলিশ। তার থেকে খোঁজ পেয়ে তারক মণ্ডল ও তার আরও 2 সহকারীকে পাকড়াও করা হয়। ধৃতদের আজ বারাসত আদালতে তোলা হয়। কসবার ভুয়ো টিকাকাণ্ডে চমকে উঠেছিল গোটা রাজ্য। নিজেকে ভুয়ো আইএস পরিচয় দিয়ে রীতিমতো মিথ্যার জাল বুনেছিল দেবাঞ্জন দেব। নীলবাতি লাগানো গাড়িতে ঘুরে বেড়ানো থেকে শুরু করে শতাধিক মানুষকে জাল টিকা দেওয়া, তার কাণ্ড কারখানা হতবাক করে দিয়েছিল সাধারণ মানুষকে। এই ঘটনার পরপরই হুগলি থেকে ভুয়ো মানবাধিকার কর্মী পরিচয় দেওয়া রঞ্জন সরকারকে গ্রেফতার করে পুলিশ। তার কাছ থেকেও পাওয়া যায় নীলবাতি লাগানো গাড়ি। এই তালিকায় নাম জুড়ল এবার তারক মণ্ডলের। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মানুষের কল্যাণের জন্যে স্বাস্থ্যসাথী প্রকল্প চালু করেছিলেন বেশ কিছুদিন আগেই। রাজ্যের বহু মানুষ এই প্রকল্পের সাহায্যে উপকৃত হয়েছেন। এবার তিনি নতুন একটি প্রকল্প চালু করলেন। প্রকল্পটির নাম স্বাস্থ্য ইঙ্গিত। এই স্বাস্থ্য ইঙ্গিতের মাধ্যমে মানুষ ঘরে বসেই অনলাইনে ডাক্তারের পরামর্শ এবং ওষুধ বিশুধ এবং অন্যান্য চিকিৎসা সংক্রান্ত পরিষেবা পেয়ে যাবে। উল্লেখযোগ্য, রাজ্যের মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী জানিয়েছেন যে এই স্বাস্থ্য ইঙ্গিত শীঘ্রই শুরু করা হবে। উল্লেখযোগ্য, স্বাস্থ্যসাথীর সাফল্যের পর এই স্বাস্থ্য ইঙ্গিত নিঃসন্দেহে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থায় একটি বড় পদক্ষেপ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়ার জন্যে জরুরি ব্যবস্থা নিয়েছেন। তারই একটি পদক্ষেপ হলো এই স্বাস্থ্য ইঙ্গিত। মার্কিন রিপাবলিকান পার্টির একদল গবেষক জানাচ্ছেন যে চীনের উহান ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে মানুষের দেহে এক ধরনের ভাইরাসের প্রভাব কী পড়ে সেই পরীক্ষা করার সময় এই করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বে। তারা দাবি করেছে যে চীন জৈব অস্ত্র তৈরি করার সময় মুহূর্তের ভুলে এই করোনা ভাইরাস ছড়িয়ে পড়ে, যেটিকে বলা যেতে পারে ল্যাব লিক। তারা জানিয়েছে যে উহানের ইনস্টিটিউটে মানুষ ছাড়াও বাদুড়ের ওপর করোনা ভাইরাসের পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছিল। উল্লেখযোগ্য, উহানের ওয়েট মার্কেট থেকে এই করোনা ভাইরাস ছড়িয়েছে বলে যে ধারণাটি রয়েছে এবং প্যাঙ্গোলিনের মারফত এই করোনা ভাইরাস ছড়িয়েছে বলে যে কথাটি এতদিন প্রচলিত ছিল, রিপাবলিকান পার্টির গবেষকরা তা নস্যাৎ করে দিয়েছেন। তারা বলেছেন এই করোনা ভাইরাস ম্যান মেড, যার ফলে গোটা বিশ্বের প্রায় 44 লক্ষ লোকের প্রাণ গেছে। তারা বলেছে চীনের উহান ইনস্টিটিউট অফ ভাইরোলজিকে এখনই কাঠগড়ায় তোলা প্রয়োজন।
প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ চাই, অবিলম্বে নিয়োগের দাবিতে বারাসত জেলা শাসক দপ্তরের সামনে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি। প্রাথমিক টেট উত্তীর্ণ বঞ্চিত পদপ্রার্থীদের মঙ্গলবার নিয়োগ চাই স্লোগান তুলে বারাসত জেলা সদর দপ্তরের সামনে বিক্ষোভে সামিল হন 2014 প্রাথমিক টেট উত্তীর্ণ ডিএলইডি ঐক্য মঞ্চের শিক্ষক শিক্ষিকারা। মূলত তাদের দাবি, মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী দ্রুত 2014-তে টেট উত্তীর্ণ ডিএলইডি প্রশিক্ষিত রাজ্যের 1500 প্রার্থীদের অবিলম্বে নিয়োগ করতে হবে। প্রাথমিক নিয়োগে টেট উত্তীর্ণ অবশিষ্ট ডিএলইডি প্রার্থীদের রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুসারে শিক্ষকতার সুযোগ দিতে হবে। এই দাবিতে নিয়োগ চাই স্লোগান তুলে বারাসত জেলা শাসক দপ্তরের সামনে বিক্ষোভ দেখাতে থাকে 2014 প্রাথমিক টেট উত্তীর্ণ শিক্ষক শিক্ষিকারা। জেলা শাসক দপ্তরে মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী দ্রুত চাকরিতে নিয়োগের দাবিতে স্মারকলিপি জমা দেন তারা। সিবিএসই পরীক্ষার দশম শ্রেণীর ফল প্রকাশিত হলো আজ মঙ্গলবার। এই ফলাফলে দেখা যাচ্ছে 99.34% ছাত্রছাত্রী পাশ করেছে। সিবিএসই পরীক্ষায় এবারে দশম শ্রেণীর পরীক্ষা দিয়েছিল 20,97,128 জন। তার মধ্যে 20,76,128 জনই পাশ করে গিয়েছে। 16,000 ছাত্রছাত্রীর ফলাফল এখনও পর্যন্ত অসম্পূর্ণ রয়েছে। সিবিএসইর এই ফলাফল প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে রীতিমতো সাড়া পড়ে যায় চতুর্দিকে। এই কারণে যে সিবিএসই পরীক্ষা এবার করোনার কারণে নেওয়া সম্ভব হয়নি, সেই কারণে মূল্যায়ন পদ্ধতিতেই সিবিএসই পরীক্ষার ফলাফল নির্ধারিত হয় এবং এই নির্ধারিত ফলাফলে দেখা যায় 99% বেশি ছাত্রছাত্রী পাশ করে গেছে। সুতরাং এই বিষয়টি নিয়ে রীতিমতো প্রশ্ন উঠে গেছে। মূল্যায়নের ভিত্তিতে এবং স্কুলগুলির দেওয়া মার্কস অনুযায়ী এই ফলাফল নির্ধারিত হয়েছে বলে জানিয়েছেন সিবিএসই বোর্ডের এক কর্তা। স্কুল ছাত্রদের জন্য নতুন কর্মসূচি গ্রহণ করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অমিতাভ বচ্চনের কৌন বনেগা ক্রোড়পতি মডেলে অনুষ্ঠিত হবে ফিট ইন্ডিয়া কুইজ, যার শুভ মহরত সেপ্টেম্বরে। অমিতাভ বচ্চনের সঞ্চালনা করা কুইজ শো কৌন বনেগা ক্রোড়পতি ভারতের টেলিভিশন শোগুলির মধ্যে মাইলস্টোন হয়ে রয়েছে। রোমাঞ্চে ভরা সেই অনুষ্ঠান রুদ্ধশ্বাস জয় কিংবা অল্পের জন্য স্বপ্ন হাতছাড়া হওয়া একটা সময় টেলিভিশন সেটের সামনে বসে কার্যত গিলত দেশবাসী। সূত্র খবর, মোদির ফিট ইন্ডিয়া কুইজে সেই মডেলকে অনুসরণ করা হচ্ছে। প্রতিযোগিতা অংশগ্রহণের নিয়মাবলী বেশ অভিনব। সেপ্টেম্বর থেকে ফিট ইন্ডিয়া কুইজের জন্য স্কুল ভিত্তিক নাম রেজিস্ট্রেশন জানা গিয়েছে। দেশের সবকটি স্কুল 2 জন করে ছাত্রছাত্রীদের নাম নথিভুক্ত করতে পারবে। সেই 2 জন সংশ্লিষ্ট স্কুলকে প্রতিনিধিত্ব করবে। প্রতিযোগিতার প্রাথমিক স্তরে রাজ্যভিত্তিক স্কুলগুলির কুইজ করাবে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। মূলত ভারতীয় খেলাধুলার ইতিহাস, ক্রীড়াবিদদের জীবনী, তাদের রেকর্ড, অলিম্পিক ভারতের সাফল্যের ইতিহাস, যোগা, কমনওয়েলথ গেমস, এশিয়ান গেমস ইত্যাদি নিয়েই হবে এই কুইজ। সুইচ টিপে আগেভাগে উত্তর দেওয়া থেকে উত্তর না জানা থাকলে হেল্পলাইন ব্যবহার সবই থাকছে ফিট ইন্ডিয়া কুইজে। স্যালাড খেতে কে না ভালোবাসে। মেন কোর্সের পাশাপাশি স্যালাডেরও যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে। কিন্তু জানেন কি এই স্যালাডের উৎপত্তি কবে? না জানলে জেনে নিন যে স্যালাড 16 শতকে প্রথম উৎপত্তি হয় রোমান সাম্রাজ্যে এবং তারপর তা হাত ধরে যায় গ্রিক সভ্যতায় এবং এরপর আসে পার্সিয়ান সভ্যতায়। 1699 সালে অ্যাক্টারিয়া এ ডিসকোর্স অন স্যালাড এই বইটিতে স্যালাডের উপকরণের কথা বলা আছে। জার্মানিতে ইনসালাতে মিক্সা অত্যন্ত জনপ্রিয় একটি খাবার। বিভিন্ন ধরনের সবজির টুকরো, মাংসের টুকরো, ডিমের টুকরো ইত্যাদি দিয়ে স্যালাড বানানো হয়। এই স্যালাড খেতে মানুষ প্রচণ্ড পছন্দ করে। উল্লেখযোগ্য যে স্যালাডের তেলের ব্যবহার প্রথম শুরু হয় নিউ ইয়র্ক, নিউ জার্সি এবং ডেলওয়্যারে। এইসব জায়গাগুলোতে স্যালাডে তেল দেবার প্রচলন প্রথম শুরু হলেও স্যালাড কিন্তু আর উপাদেয় হয়ে ওঠে। অর্থাৎ এখনকার যে স্যালাড তা অনেক সময় সাইড ডিশের থেকেও মেন কোর্সে পরিণত হচ্ছে। অর্থাৎ মানুষ খুব দ্রুততার সঙ্গে 1 প্লেট স্যালাড খেয়ে কর্মস্থলে চলে যাচ্ছেন। স্যালাডের এমনই মহিমা। দিনের শেষে ব্যর্থতার গ্লানি যাতে ভারতীয় অলিম্পিয়ানদের নিরুৎসাহ করতে না পারে তা নিশ্চিত করতে এবার আসরে নামলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিজে অ্যাথলিটদের লড়াইয়ের প্রশংসা করার পাশাপাশি তাদের লালকেল্লায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণও জানালেন প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদী যে ব্যস্ততার মধ্যেও নিয়মিত অলিম্পিকের খবর রাখেন তা বোঝা গিয়েছে বিভিন্ন টুইটে। আজ সকালেও সময় বের করে ভারতীয় পুরুষ হকি দলের ম্যাচ দেখেছেন প্রধানমন্ত্রী। ভারতের হারের পর হকি দলের মনোবল বাড়াতে টুইটও করেছেন প্রধানমন্ত্রী। এদিনই গুজরাটের এক ভার্চুয়াল অনুষ্ঠানে আলাদা করে ভারতীয় অলিম্পিক দলের প্রশংসা শোনা গিয়েছে প্রধানমন্ত্রীর মুখে। অলিম্পিক প্রসঙ্গে মোদীর বক্তব্য, আজ অলিম্পিকে ভারতীয় অ্যাথলিটরা সব বিভাগে কঠোর পরিশ্রম করেছেন।
প্রত্যেকেই নিজেদের খেলায় প্রাণপণ লড়েছেন, চেষ্টা করছেন। এই অতিমারির বছরেও অলিম্পিকে রেকর্ড সংখ্যক ভারতীয় অংশ নেওয়ার সুযোগ করে নিয়েছেন। এটাও কম বড় সাফল্য নয়। এরপরে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়, লালকেল্লায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বিশেষ আমন্ত্রণ জানা হবে অলিম্পিক ফেরত অ্যাথলিটদের।